দেখা যাচ্ছে স্ক্রিনটা তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, হ্যাঁ very স্যার। good. হ্যাঁ স্যার। চল তাহলে হ্যাঁ শুরু স্যার, করছি। দেখা যাচ্ছে। বাজতে এখনো দেরি আছে, 5 মিনিট পরে একবার এলে বলে দেবো ওরা। আচ্ছা, আমি একটু হরমোনটাকে আজকে তোদের প্রথম থেকে একবার পুরোটাই বলবো, ঠিক আছে? আর যেটা একটা বাকি ছিল টিএসএইচ হরমোনটা আজকে একটু বলবো নতুন করে। আর তোদের গ্রোথ হরমোন একটা মানে নোটস দেওয়ার কথা ছিল, সেটা আমি দেবো, আমি করে উঠতে পারিনি, কদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি তো, ঠিক আছে? স্যার আপনি কোশ্চেন দেবেন বলেছিলেন, কোশ্চেন গুলো দেওয়া হয়নি। দেবো তো, পরীক্ষাই তো হবে না বললো, ওই জন্য আমিও ঝিমিয়ে গেছি, ওই জন্য পরীক্ষাটা হবে না বললো না তোদের। ফোর্থ আর ফিফথ সেমকে একসাথে হবে স্যার। দেখ কি হবে এখনো বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যেটুকু যা তোদের ওই সেমিস্টার গুলোকে না একসাথে অ্যাটাচ করতে পারে, বা এটাও করতে পারে, ধর একটা সেমিস্টারের সিলেবাসকে দুটো ভাগে ভাগ করে দিল, হয়তো ফোর্থ সেমিস্টারটাকে ফিফথ এবং সিক্সথে কিছুটা কিছুটা করে দিতে হলো। এখন এটা কি করবে রাজ্য সরকার এবং তোদের ইউনিভার্সিটি, সেটা এখন যতক্ষণ না ওরা কোনো নোটিফিকেশন জারি করছে ততক্ষণ পরিষ্কার না কারোর কাছে। ওরা এখনো কোনো নোটিফিকেশন জারি করেনি। কি হবে? হ্যাঁ, সাপ্লিগুলো ওর মধ্যেই তোকে দিয়ে নিতে হবে আর কি, তার জন্য আলাদা ব্যবস্থা করবে, বা এরকম করতে পারে আলাদা প্যাকেজ দিল বলে সাপ্লি পাস, সাপ্লিদের আর পরীক্ষা দিতে হবে না কিছু একটা। সামনে ভোট আছে বলে ভোটের জন্য হয়তো তোদের বলে দিল পাস করিয়ে দেবে, ঠিক আছে? তাই তো বললো যে ফোর্থ সেমে পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, ওইরকম কিছু একটা বলে পরীক্ষা দিতে হবে না বলে বললো, সাপ্লি দিতে হবে না বলে দিল, বলে একটা সেমিস্টার পাস করলে সাপ্লি লাগবে না। তো কিছু একটা করবে হয়তো, ঠিক আছে? আশায় থাক ভালো কিছু হবে, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা দেখ, আমার এখানে দেখতে পাচ্ছিস তো, আমি এখানে কয়েকটা জিনিস তোদের বলছি, এগুলো তোরা জানিস, একটুখানি করে আমাকে আমি বলছি, শোন ভালো করে। এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে অটোক্রাইনস বলে একটা কথা হয়, যেখানে কি হয় কিছু কেমিক্যালস, তোরা ইংলিশ দেখ যারা পড়তে পারিস, যারা কেমিক্যালস দ্যাট এক্সাইট দেয়ার ফাংশন অন দ্য সেম সেল দ্যাট সিক্রিট দেম, মানে একই টাইপের সেল, যে সেল থেকে কোনো একটা হরমোন রিলিজ হচ্ছে এবং সেই সেলে গিয়ে কাজ করছে, তাদেরকে বলে অটোক্রাইন ফাংশন। এই অটোক্রাইন ফাংশনের সব থেকে বড় এক্সাম্পল, যারা এখন বাড়িতে শুধু বসে আছে, দেখবি বয়স্ক মানুষদের অনেকে কি হচ্ছে, কোমরে হাতে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে এবং তারা ভলিনি মুভ এসব কেনবার দিকে যাচ্ছে আর কি। কারণ যত বসে থাকবি তো বাড়িতে, কোনো অ্যাক্টিভিটি কমে যাবে, তোর কি হবে, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বাড়বে, এবং এটা কি করে আমার সেল থেকে বেরিয়ে আমার সেলের মধ্যেই কাজ করবে। 2 নম্বর হচ্ছে প্যারাক্রাইন। প্যারাক্রাইন হচ্ছে লোকালি কোনো সেলের ওপর গিয়ে কাজ করে, যেরকম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, যেটা প্যাংক্রিয়াটিক সেলের থেকে রিলিজ করছে অনেক সময়, প্যাংক্রিয়াটিক সেলের কাছে গিয়ে কাজ করে, বা সোমাটোস্ট্যাটিন এটাও থেকেও রিলিজ হয়, আমাদের কিছুটা স্টমাক থেকেও রিলিজ হয় কোনো কোনো সময়, যেটা গিয়ে কি করে কাজ করতে পারে। মানে সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের ডেল্টা সেল থেকে রিলিজ হয়, ডেল্টা বা ডি সেল বলে যেটা প্যাংক্রিয়াসের। তোরা শুনতে পাচ্ছিস প্রত্যেকে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, বল কিছু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি। আমি ভয় পেয়ে হ্যাঁ যাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। স্যার স্যার ভয় সবাই পাবেন মিউট। না। হ্যাঁ, সবাই মিউট করে রাখ, তাহলে সবাই শুনতে সাইলেন্ট। পাবে। একদম একদম, ভেরি গুড, মিউট করে নে। সোমাটোস্ট্যাটিন তাহলে কোথা থেকে আমাদের ক্ষরণ হবে? সোমাটোস্ট্যাটিন প্যানক্রিয়াসের ডি সেল বা ডেল্টা সেল থেকে ক্ষরিত হয়, এবং সেটা গিয়ে কি করে ইনসুলিন সিক্রিশনকে, ইনসুলিনের যে ক্ষরণটা হয় বিটা কোষ থেকে প্যানক্রিয়াসের, সেইটাকে গিয়ে বাধা দেয়। তার মানে এইটাকে বলবে প্যারাক্রাইন। প্যারাক্রাইন মানে হচ্ছে কোনো একটা ধর পার্টিকুলার অর্গ্যান, সেই অর্গ্যানের মধ্যে দুটো তিনটে ডিফারেন্ট সেল রয়েছে, ঠিক আছে? তো সেই যে ডিফারেন্ট সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর মধ্যে থেকে কোনো একটা সেল থেকে রিলিজ হয়, হয়ে সে সেই অর্গ্যানেরই অন্য একটা সেলে গিয়ে কাজ করে, তখন তাকে বলবো প্যারাক্রাইন। মানে একটা সেল থেকে রিলিজ হয়ে আর একটা পাশের সেলে গিয়ে কাজ করবে, কিন্তু অর্গ্যানটা সেম অর্গ্যান হবে, তখন তাকে বলবো আমরা প্যারাক্রাইন অ্যাকশন। আর যেটা আমরা এখানে অটোক্রাইন এবং প্যারাক্রাইন ছাড়া, এছাড়া যেগুলো এন্ডোক্রাইন বলি আমরা, যেটা পড়ছি অ্যাকচুয়ালি, এন্ডোক্রাইনের কথা আলাদা করে লিখিনি কেন কে জানে। এন্ডোক্রাইনের ক্ষেত্রে কি হয় এখানে আমাদের, যেটা হচ্ছে হরমোন রিলিজ হয়, সে কিন্তু একটা জায়গা থেকে ক্ষরিত হওয়ার পর সে একটু দূরে কোথাও গিয়ে কাজ করে, কিন্তু প্যারাক্রাইন অ্যাকশনটা হচ্ছে হরমোনেরই অ্যাকশন এক রকমের। অটোক্রাইনটাকে অনেক সময় আমরা হরমোন হিসেবে কনসিডার করে না, অনেক সময় কেমিক্যাল মিডিয়েটার্স বলা হয়, কিন্তু এই যে পার্টিকুলার ধর মানে প্যারাক্রাইনের যে এজেন্টগুলো সেগুলো কিন্তু হরমোন অ্যাকচুয়ালি, ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন, ইনসুলিন, এরা কিন্তু প্রত্যেকেই হরমোন। তো এখানে আর একটা জিনিস ছোট করে মনে রাখবি, যেহেতু সময় থাকছে তোদের, এগুলো একটু পড়ে রাখা দরকার আমার মনে হয়। হরমোনগুলো সাধারণতভাবে টার্গেট সেলের উপর গিয়ে কাজ করে, এদের একটা পার্টিকুলার মেকানিজম আছে। মানে ধর আমার, মানে ধর তুই এখানে স্কাইপে জয়েন করার আগে তোকে কিছু, তোকে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, যে লিঙ্কটার মাধ্যমে তুই আসতে পারছিস সেখানে। তেমনি আমাদের হরমোন যখন কোনো সেলের কাছে গিয়ে কাজ করবে, তখন সেই হরমোনটার কি হবে, সেই সেলটার কাছে যাওয়ার আগে সেই সেলের সারফেসের মধ্যে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে গিয়ে সে বাইন্ড করবে, এবং বাইন্ড করার সাথে সাথে সেই হরমোনটা তার যে কাজ বা তার যে অ্যাকশন, সেটা সে কোষের ভেতর দেখাতে পারবে। মানে যতক্ষণ না হরমোন কোনো রকম কোনো রিসেপ্টরের সঙ্গে যুক্ত না হচ্ছে,
সেলের সারফেসে বা সেলের মেমব্রেনে, ততক্ষণ পর্যন্ত সেই হরমোন কিন্তু কোনো কাজ করতে পারবে না। সাধারণত ক্ষেত্রে ম্যাক্সিমাম হরমোনগুলো এইভাবে কাজ করে, যেটাকে আমরা মনে রাখবি একটা ছোট টার্ম খালি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বলা হয়, একে বলা হয় সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ঠিক আছে, এবং অ্যামাইনো অ্যাসিড বেসড যে হরমোনগুলো, ধর ইনসুলিন, এরা হচ্ছে এখান দিয়ে কাজ করে। ঠিক আছে, তোরা দেখবি ইনসুলিনের ক্ষেত্রে আমরা একটা ইউজ করি যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 এবং টাইপ 2। এই টাইপ 1টা যেটা আছে, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ইনসুলিন হরমোন যদি আমার ক্ষরণ না হয় তাহলে আমার কোষের মধ্যে ইনসুলিন কোনো রকম কাজ করতে পারছে না, তার ফলে গ্লুকোজ যেটা সেটা ইউটিলাইজেশন হচ্ছে না। কিন্তু নন ইনসুলিন বা যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বলি, সেটার ক্ষেত্রে কিন্তু এই সেম জিনিস, এই সেকেন্ড মেসেঞ্জার বা এই যে রিসেপ্টর মেকানিজম, তার যে রিসেপ্টরগুলো কোষের সারফেসে, সেই রিসেপ্টরগুলো নষ্ট হয়ে গেছে। কে রে? রিসেপ্টরগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কে কথা বলছে গো? রিসেপ্টরগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হয়। যদি আমার সারফেসের রিসেপ্টর নষ্ট হয়ে যায়, তাহলে কোনো কারণে হরমোন এসে আমার সেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারবে না, এবং সেখানে কি হবে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস দেখা দেবে। তাহলে রিসেপ্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, দরকার আমাদের। তুই তোর বাড়ি থেকে বেরোলি, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখলি যে তোর বাড়ির গলিগুলোকে সব পুলিশ আটকে দিয়েছে, তুই আর ঢুকতে পারছিস না, তখন কি হবে, তোর রিসেপ্টর ব্লক হয়ে গেছে, তাহলে কি হবে, তুই বাইরে থেকে তোর করোনা হয়ে যাবে। তো সেইটা হচ্ছে এই টাইপের এক্সাম্পল আর কি। আর কিছু হয় ডাইরেক্ট জিন অ্যাক্টিভেশন ঘটে। জিন অ্যাক্টিভেশন মানে খুব ইম্পর্টেন্ট, ওই জন্য দেখবি যারা স্টেরয়েড হরমোনের কথা যখনই আমরা নিয়ে আসি, তখন সেখানে কিন্তু ক্রনিক কথাটা ইউজ হয়। একটা অ্যাকিউট এবং ক্রনিক মানে খুব ক্ষণস্থায়ী, মানে খুব আপাতকালীন অবস্থায় কিছু রিলিজ হচ্ছে, আবার কিছু হচ্ছে খুব লং টার্মে। ধর এই পরীক্ষা বা করোনা ভাইরাস ধর চলতে আরম্ভ করলে, এখন দেখা গেল 3-4 বছর ধরে চললো করোনা ভাইরাস আমাদের দেশে বা গোটা বিশ্বে, তাহলে দেখি ম্যাক্সিমাম লোকের কি হবে, ডিপ্রেশনে চলে যাবে, লোকজন এমনি মরে যাবে। ঠিক আছে, এবং ডিপ্রেশনে চলে যাওয়ার ফলে তাদের দেখা যাবে যে জিন অ্যাক্টিভেশন যেটা হয়েছে, সেই জিনের মধ্যে কোনো অ্যাক্টিভেশনের ফলে জিনের যে নেচারটা সেটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ স্টেরয়েড হরমোন কি করে, ডাইরেক্ট জিনের উপর গিয়ে কাজ করে, এরা ক্রনিক চেঞ্জ নিয়ে আসে, ডিপ্রেশন, ক্রনিক ডিপ্রেশন নিয়ে আসে। ডিপ্রেশন যে কথাটা ইউজ করি আমরা বারবার, সেটা কিন্তু স্টেরয়েড হরমোনের মানে বেশি সিক্রিশনের জন্য হয়ে থাকে। যদি খুব অধিক পরিমাণে স্টেরয়েড হরমোন খরিত হয়, তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ব্রেন বা মস্তিষ্কের মধ্যে অনেক জায়গা কিন্তু ছোট হয়ে যায়, যেটা আমরা আগের সেমিস্টারে পড়িয়েছিলাম। তাহলে এইগুলো একটু মনে রাখবি। তাহলে দুটো উপায়তে এটা কাজ করতে পারে, একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বা রিসেপ্টরের থ্রু দিয়ে, আর একটা হচ্ছে ডাইরেক্ট জিন অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে। যদি বলে সেকেন্ড মেসেঞ্জার বা রিসেপ্টরের থ্রু দিয়ে কোন টাইপের হরমোন কাজ করে, তাহলে অ্যামাইনো অ্যাসিড জাতীয় হরমোন। অ্যামাইনো অ্যাসিড জাতীয় হরমোনের মধ্যে কারা কারা রয়েছে, ইনসুলিন, গ্লুকাগন, এই এক্সাম্পল। আর ডাইরেক্ট জিন অ্যাক্টিভেশনের মধ্যে হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে কারা কারা পড়ে, স্টেরয়েড হরমোনের মধ্যে তোরা দেখতে পাবি যে আমাদের ধর আমি কি বলবো, কর্টিকোস্টেরয়েডস যেটা রয়েছে, গ্লুকোকর্টিকয়েডস এর গ্রুপের, অ্যালডোস্টেরন, এই সমস্ত হরমোনগুলো আমাদের এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার আমরা এইখানে আর কিছু দরকার নেই, এগুলো খুব বেশি বেশি দেওয়া আছে। আচ্ছা, এই অবধি তোদের বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? আমায় বল তাহলে সেটা। হ্যাঁ, কিছু আওয়াজ হচ্ছে রে, এই অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছিস তো? আচ্ছা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই আমি জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার দেখ, এখানে একটা আমরা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, হরমোনের স্টিমুলেশন কিভাবে কাজ করে, একটা খুব এক্সাম্পল, ছোট এক্সাম্পল। এখানে দেখ, আমরা ক্যাপিলারি ব্লাডের মধ্যে রয়েছে, এখন হরমোন স্টিমুলি দেখা যাচ্ছে। ক্যাপিলারি ব্লাড কন্টেন্স দ্য লো কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আয়ন এন্ড হুইচ স্টিমুলেট। ক্যালসিয়াম আয়ন যদি কমে যায়, কোনো রকম জানবি হরমোন সিক্রিশনকে কোনো না কোনো কেমিক্যাল আমাদের বডির মধ্যে তারা গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি স্টিমুলেট করবে। তোর ধর বাড়িতে খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে, তুই গিয়ে খাবার চাইলি, দুপুরবেলা তুই গিয়ে খাবার চাইলি, তোকে তোর বাড়িতে দুপুরবেলা কি করলো, রুটি আর ডাল সেদ্ধ দিল। তা সেই খাবারটা খেয়ে তোর ভালো লাগলো না, তারপরে আমি বললাম ক্লাস নেবো, তুই বলি ক্লাসে যাবোই না, ডাল আর রুটি মানে মুড়ি খেয়ে। তার মানে তোর যে খাবারটা দেওয়া হলো, তোর সেই খাবারটা তুই চাইতে হলো, তারপর তোর এলো, বা একটা টাইমের মধ্যে আছে। সেরকমভাবে আমাদের বডি তো একটা সাইকেল চলে কন্টিনিউয়াসলি, যে বায়োলজিক্যাল ক্লক, এবং সেই ক্লকের মধ্যে আমাদের বডির মধ্যে নিজস্ব কিছু ফিজিওলজিক্যাল ডিম্যান্ড থাকে, যে ডিম্যান্ডগুলো যদি ফুলফিল না হয়, তাহলে বিভিন্ন হরমোনের কার্যকরিতা যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তেমনিভাবে ক্যাপিলারিতে ধর যদি লো ক্যালসিয়াম হয়ে যায়, তাহলে সেটা কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডের এখানে পস্টেরিয়র ভিউ দেখিয়েছে, এখানে আমাদের মেন আসবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোর উপর গিয়ে কাজ করবে।
করার পর কি করবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পিটিএইচ সিক্রিশন করবে। ক্যালসিয়াম আয়নের পরিমাণ কমে গেলে পিটিএইচ হরমোনের ক্ষরণ দেখা যাবে। এখানে দেখিয়েছে যে সিক্রিশন অফ দ্য হরমোনস ইন দ্য ডিরেক্ট রেসপন্স টু দ্য চেঞ্জিং দ্য ব্লাড ভেসেলস অফ আয়ন্স অ্যান্ড নিউট্রিয়েন্টস। এক্সাম্পল, কনসেন্ট্রেশন অফ দ্য ক্যালসিয়াম আয়ন্স ইন দ্য ব্লাড। Concentration of calcium ion in the blood বলছে decline blood calcium concentration stimulate the parathyroid glands to secrete PTH. PTH কি করে, causes calcium concentration to rise and the stimulus is removed. তাহলে এই যে ভয়ানক ব্যাপারটা ঘটছে, এই পিটিএইচ কি করছে দেখ, ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। রক্তের যদি ক্যালসিয়াম আয়ন বেড়ে যায় তাহলে কি হবে বলতো ক্ষতি, আমাদের যে অস্থি আছে বা বোন আছে সেই বোন থেকে ক্যালসিয়াম আয়ন বেরিয়ে যেতে থাকবে। তো বোন থেকে আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম দরকার, ক্যালসিয়াম যদি না থাকে আমাদের অনেক মাসেলের বা নার্ভের অ্যাকশন হবে না। তোরা ছোটবেলায় মানে আগের সেমিস্টার হয়তো পড়েছিস, মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন খুব এসেন্সিয়াল ফ্যাক্টর। তো সারাদিনের মাসেল কন্ট্রাকশনে ক্যালসিয়াম আয়ন দরকার ছিল, কিন্তু সেই ক্যালসিয়াম আয়ন যদি আমার ব্লাডে কমে যায় তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে, বোন থেকে বা অস্থি থেকে আরো ক্যালসিয়াম আয়নকে বার করবে। যেরকম এখন করছে, আমাদের এখানে মার্কেটে টাকা কমে গেলে রিজার্ভ ব্যাংক থেকে টাকা বেরিয়ে চলে আসছে, তারপর দেখবি আমাদের দেশ দেউলিয়া হয়ে গেছে একদিন। তেমনি আমাদের বডি থেকে কি হয়, অস্থি থেকে ক্যালসিয়াম বেরিয়ে গেলে সেই অস্থিগুলো কি হয় আস্তে আস্তে ভাঙতে শুরু করে, এবং বয়স্ক লোকেদের দেখবি অনেক সময় পড়ে গিয়ে খুব সহজেই হাত পা ভেঙে যায়। ঠিক আছে, হাত পা ভেঙে যায় এবং খুব মানে বাজে অবস্থা তৈরি হয়। তো এখানে এবার 2 নম্বর জিনিস হচ্ছে, আর একটা জিনিস দেখা যাচ্ছে যে নিউরাল স্টিমুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটাও একটা এক্সাম্পল, মানে কি কি স্টিমুলেশন কাজ করছে সেটা আমি দেখাচ্ছি। একটা হচ্ছে হিউমোরাল বা কোনো রকম কেমিক্যাল রিলেটেড স্টিমুলেশন, আর একটা হচ্ছে আমাদের নার্ভের স্টিমুলেশন, ব্রেন যদি সিগন্যাল ঠিকঠাক দেয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের স্পাইনাল কর্ড দিয়ে দেখিয়েছে এখানে, দেখানোর পর দেখ মেডাল অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেখান থেকে কি হয় প্রচুর পরিমাণে স্টিমুলেশন দেয় নার্ভ, এবং তার ফলে কি হয় ক্যাটেকোলামাইন্স ক্ষরণ হয়। ক্যাটেকোলামাইন্স মানে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের কথা বলছে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোনের কথা। অ্যাড্রিনালিন কখন বেরোবে, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন কখন রিলিজ হয়, যখন কোনো রকম ভাবে আমরা এক্সাইটেড হয়ে যাব খুব, বা খুব ভাবে ধর আমরা কোনো ভয় পেয়ে গেছি, আমাদের কোনো রকম ইমার্জেন্সি সিচুয়েশন বডির মধ্যে, তখন অ্যাড্রিনালিন বেরোয়। ঠিক আছে, এবং এই অ্যাড্রিনালিন হরমোন খুব প্রচুর পরিমাণে বেরোনো মানে আমাদের বডিতে স্ট্রেস রেসপন্সকে কিছুটা কমানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেটা বেড়ে যাচ্ছে এবং হার্ট রেট বেড়ে যাচ্ছে, এবং আমাদের মধ্যে একটা আপাতকালীন পরিস্থিতি বডির মধ্যে তৈরি হয়। তো সেইটা কিন্তু নার্ভের স্টিমুলেশন, যেখানে কিন্তু কোনো কেমিক্যাল মেসেঞ্জারের কোনো অ্যাক্টিভিটি নেই। তার মানে সাইকোলজিক্যাল স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কন্ট্রোল করতে পারে। এইগুলো যখনই কোনো এখানে এসএনএস বলে যে সিস্টেমটা আছে ওটা কি স্যার? কোথায়, ওটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ফাইবার বলছে, এসএনএস মানে সিম্প্যাথেটিক বলছে এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, এখানে লেখা আছে, এই তো সিম্প্যাথেটিক লেখাই রয়েছে এখানে, এই দেখ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক পড়েছিস তো, তোর অটোনমিক নার্ভাস সিস্টেম পড়েছিলি যখন আগে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ ওইটাই, স্বতন্ত্রটা হচ্ছে এইটা, স্বতন্ত্রটা হচ্ছে এই জিনিসটা। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে, তোর ধর মনে মনে খুব চিন্তা, তোর দুশ্চিন্তার মধ্যে তুই রয়েছিস, ঠিক আছে, তোর বাড়িতে বলেছে ফোনে রিচার্জ করে দেওয়া হবে না, তখন তুই কি করবি, দুশ্চিন্তায় চলে যাবি, তোর অ্যাড্রিনালিন কেন সমস্ত হরমোনই দেখবি চেঞ্জ হয়ে গেছে বডিতে। ঠিক আছে, এরকম ছোটখাটো স্টিমুলেশন দিলেই চেঞ্জ হয়ে যাবে। এবার দেখ এই পিটুইটারির কথা বলছি আমরা, যেটা পিটুইটারি নিয়ে কদিন ধরে পড়াচ্ছিলাম। এখানে দেখ হাইপোথ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস থেকে দেখ এখান থেকে কিছু হরমোন রিলিজ হচ্ছে, হওয়ার পর থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে এখানে আসছে, এবং থাইরয়েড থেকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। এ আবার অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে কাজ করছে। আগেরটা কোথায় ছিল দেখ, আগেরটা কিন্তু ছিল মেডালাতে নার্ভের স্টিমুলেশন, এখানে কোথায় আছে কর্টেক্সে। কর্টেক্স থেকে কি হয় গ্লুকোকর্টিকয়েডস, আমাদের মিনারেলোকর্টিকয়েডস এবং সেক্স স্টেরয়েডগুলো রিলিজ হয়। তো সেটা রিলিজ করতে গেলে আমাদের মানে অ্যান্টিরিয়র পিটুইটারি থ্রু দিয়ে আসতে হবে, কারণ এখানে বেশি চেক করেছে। যদি দেখা যায় কোনো কারণে মিনারেলোকর্টিকয়েডস হরমোন লেভেল খুব বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার বডিতে একটা মারা যেতে পারে মানুষ, কারণ সোডিয়াম প্লাসের রিজার্ভার হিসেবে কাজ করে এরা। যদি অ্যালডোস্টেরন বা মিনারেলোকর্টিকয়েডস, মানে মিনারেলোকর্টিকয়েডস গ্রুপের হরমোনের নাম হচ্ছে অ্যালডোস্টেরন, সে যদি প্রচুর পরিমাণে রিলিজ হতে থাকে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, তাহলে সোডিয়াম আয়ন তোর ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে বাড়বে, এবং তোর কি হবে রক্তচাপ বাড়িয়ে দেবে এবং মারা যাবে মানুষ। তাহলে এই জায়গাগুলো এমার্জেন্সি সিচুয়েশনগুলো থেকে বাঁচানোর জন্য আমাদের একটা চেক পয়েন্ট করে দিয়েছে অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যাড্রিনাল কর্টেক্সকে তারা কন্ট্রোল করে। ঠিক আছে, প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে। আবার টেস্টিসে গিয়ে দেখ, টেস্টিস থেকে কিছু হরমোন সেক্স স্টেরয়েড হরমোনগুলো সেগুলো রিলিজ হচ্ছে। তাহলে এই যে টোটাল মেকানিজম, এটা কি হচ্ছে হরমোনাল মেকানিজম বলেছে। তাহলে কটা মেকানিজম পড়লাম আমরা প্রথম থেকে। একটা হচ্ছে হিউমোরাল, হিউমোরাল মানে হচ্ছে কোনো কেমিক্যাল মেডিয়েটার, যদি বডিতে কোনো নিউট্রিয়েন্টস বা কোনো কেমিক্যালের যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে তার জন্য কিছু কিছু গ্ল্যান্ড আছে যারা অ্যাক্টিভেট হবে। তার একটা এক্সাম্পল হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, 2 নম্বর অ্যাড্রিনাল মেডালার ক্ষেত্রে আমরা দেখলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিম্প্যাথেটিক যে ফাইবারগুলো সেগুলো এসছে,
সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাইবার, তারা এসে স্টিমুলেশন দিচ্ছে। এটা ডিউ টু হতে পারে কোনো সাইকোলজিক্যাল স্ট্রেস, সেইখান থেকে আমাদের এই অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হবে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আমরা দেখলাম হরমোনাল কন্ট্রোল, যেখানে হাইপোথ্যালামাস নিজে পুরো রেগুলেট করছে ব্যাপারটাকে, এবং এই হরমোনগুলো কি করছে বিভিন্ন গ্ল্যান্ডে যাচ্ছে, মানে পিটুইটারি হয়ে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হয়ে অন্য গ্ল্যান্ডে এরা কাজ করছে। ঠিক আছে। এবার এখানে তোরা দেখবি তোদের ফোনেতে অনেক সময় দেখবি একটা অপশন থাকে এয়ারপ্লেন মোড, যেটা মানে কি তোর টাওয়ারটাকে তুই অফ করতে পারিস, অন করতে পারিস। অনেকে কি করে এখন, মানে বদমাইশি বুদ্ধি ছেলে মেয়েদের, ফোনটাকে অফ না করে কি করে এয়ারপ্লেন মোডে করে দেয়, করে দিয়ে কি করে নেটটাকে ইউজ করে। ঠিক আছে, লোককে দেখায় দেখুন আমার ফোন সুইচ অফ, কত পড়াশোনা করছি কিন্তু নেটটা অন আছে, হোয়াটসঅ্যাপ অন আছে। এরা সব বদমাইশি করে এখন বাচ্চারা। এটা কি করে করা যায়? এটা করা যায় অন করে করতে হচ্ছে স্যার, নেট অন করা যায় না তো? না না, নেট অন করা যায় এই কারণে, কারণ হচ্ছে যাদের বাড়িতে ধর ওয়াইফাই কানেকশন আছে কোনো হ্যাঁ, রকম, তাদের বাড়িতে হয় না তো, হ্যাঁ, নেট অন করা যায় না তো? হ্যাঁ তারা করতে পারে, আর যারা হয় না তারা করতে পারবে না। অনেক সময় কি করে, হ্যাঁ চলে না ওয়াইফাই। না ওয়াইফাই ওয়াইফাই চলে, চালালেই যায়। আমি তোদের দেখি তো আমার ফোনটাতেই আছে সিস্টেম। হ্যাঁ স্যার, যদি অন্য ডিভাইস দিয়ে করা যায়, ওয়াইফাই চালাতে পারবি এয়ারপ্লেন মোড অন করে। ঠিক আছে, দেখ তোদের কত কিছু শিখিয়ে দিচ্ছে আমি, আর কি করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার শিখে কাজে লাগবে, হ্যাঁ হয়েছে। কাজে লাগবে না, সেই বদমাস। এদিকে দেখ, এদিকে এখানে তাহলে টার্ন অন হচ্ছে আর টার্ন অফ হচ্ছে দুখানা নার্ভাস সিস্টেমের। নার্ভাস সিস্টেম কি করে, আমাদের সিস্টেমটাকে কখনো অন করে কখনো অফ করে। এই অন অফটা ডিপেন্ড করে কিন্তু আবার সার্কেডিয়াম রিদিমের উপর বেস করে। যদি তুই দিনের বেলা ঘুমানোর জায়গায় তুই রাত্রির বেলা ঘুমাস, এবং রাত্রির বেলা ঘুমানোর জায়গায় দিনের বেলা ঘুমাস, মানে উল্টো উল্টো করে দিলি, ধর আমি কেউ রাত্রিরে ঘুমায়, সে দিনের বেলা ঘুমাচ্ছে রাত্রিরে না ঘুমিয়ে, তাহলে তার কি হবে, সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, এবং হরমোনগুলো কখন কি রিলিজ হবে সেটা বুঝতে পারবে না। কারণ দিনের বেলা একটা পিক লেভেলে থাকে, আমরা প্রত্যেকে কাজে যাই, তোরা সকালবেলা ধর কলেজে আসিস, তোদের একটা পিক লেভেলে হরমোন লেভেলও রয়েছে। আবার দুপুর হয় যখন আস্তে আস্তে তোরা ঝিমোতে শুরু করছিস, তাহলে এই যে হরমোনের যে কন্ট্রোল এবং বডির টেম্পারেচারের যে অল্টারেশন হয়, সেটা কিন্তু আমাদের একটা এই টার্ন অফ অন এবং টার্ন অফ মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। এবং আমাদের কি হয়, এন্ডোক্রিন অ্যাক্টিভিটি বুঝে উড অ্যাক্ট লাইক একে থার্মোস্ট্যাট অ্যান্ড বি স্ট্যাটিক, এবং থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে, টেম্পারেচারকেও রেগুলেট করতে পারে অনেক সময়। এবং এই মেকানিজমের উপর বেস করে আমাদের মানুষ হচ্ছে একটা দোকান জিনিস মনে পড়ে গেল থার্মোস্ট্যাট থেকে, যে আমাদের এই করোনা ভাইরাস আমাদের দেশে ঢুকে পড়ার একটা বড় কারণ হচ্ছে অনেক লোকজন এসেছিল প্রথম দিকে, যারা ফ্লাইটে ওঠার পর একটা করে ক্যালপল খেয়ে নিয়েছিল, ঠিক আছে, বা প্যারাসিটামল খেয়ে নিয়েছিল, খেয়ে তাদের বডি টেম্পারেচার কমিয়ে নিয়েছে, এয়ারপোর্টে তাদের টেম্পারেচার ধরা পড়েনি, তারা দেশের মধ্যে ঢুকে পড়েছিল। মানে লোকজন তো বদমাশি বুদ্ধি প্রচন্ড বেশি, সে তুই বড় থেকে ছোট সবার মধ্যেই আছে, তার ফলে করোনা হয়ে গেল আজকে। স্যার 2 নম্বর পয়েন্টটা আরেকবার বোঝান। কোন পয়েন্টটা? ওই যে যেটা নার্ভাস হ্যাঁ, কন্ট্রোল। আচ্ছা, হ্যাঁ, এইটা মানে সেকেন্ড হচ্ছে তোর নার্ভাসের কন্ট্রোল, মানে নার্ভের কন্ট্রোলটা যদি আমার সার্কেডিয়ান রিদিম বা বায়োলজিক্যাল ক্লকের সাথে যেহেতু কন্ট্রোল হচ্ছে, যদি এই নার্ভাস কন্ট্রোল ঠিক মতো না থাকে আমার, যদি, তাহলে কিন্তু এন্ডোক্রিন অ্যাক্টিভিটিও অল্টার করবে, এবং সেটা করা মানে কিন্তু আমার বডিতে দেখা যায় যেরকম থার্মোস্ট্যাট, মানে বডির টেম্পারেচারের না রেগুলেশন হয়। তুই দেখবি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোর যখন যাবি তুই, তোর দেখবি টেম্পারেচার বডির একটু বেশি থাকে, আবার রাত্রিবেলা যখন শুতে যাবি তখন দেখবি বডির টেম্পারেচারটা একটু সাধারণতভাবে কম থাকে অনেক সময়। এই যে টেম্পারেচারের যে রেগুলেশনটা হয় সারাদিনে আমাদের, সেই রেগুলেশনটাও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের থ্রু দিয়েই হয়। হাইপোথ্যালামাস হচ্ছে একটা থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে, তো সেটা একইভাবে আমাদের এন্ডোক্রিন সিস্টেমও কাজ করে, কোনো সময় বাড়ে কোনো সময় কমে যায়। যেরকম তোকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, কর্টিজল হরমোন, কর্টিজল বা গ্লুকোকর্টিকয়েডস হরমোন, এই হরমোনটা কি হয় আমাদের ভোরের দিকে পিক লেভেল নেওয়া শুরু করে 4টে 4:30-এর পর থেকে, যখন এই প্রথম পাখি ডাকে ওই টাইমে ফার্স্ট এরা পিক নেওয়া শুরু করে, একদম আস্তে আস্তে বাড়তে শুরু করে। যেই পিক লেভেলে এটা উঠতে থাকে সেই সময়টা হচ্ছে সব থেকে আমাদের চান্স থাকে আমাদের স্ট্রোক হয়ে মারা যাবার। ঠিক আছে, এবং দেখবি যত পেশেন্ট সেরিব্রাল স্ট্রোক হয় বা কার্ডিয়াক মানে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, তাদের কিন্তু সব হয় ওই ভোরের দিকে। রাত্রিবেলা বা দিনের বেলা কিন্তু কেউ অফিস গিয়ে মারা গেছে খুব রেয়ার কেসে, খুব রেয়ার মারা যায়, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতেই মরে গেছে ম্যাক্সিমাম চলে যায় উপরে। ঠিক আছে, বাড়ির লোককে বেশি ঝামেলা না দিয়ে চলে যায়। তো এই যে ম্যাক্সিমাম মারা যাওয়ার টাইমটা, এটা হচ্ছে ভোরবেলার দিকটা পিক লেভেলে থাকে। এবং মর্নিং ওয়াক করতে জন্য এখনকার দিনে সায়েন্টিস্টরা বারণ করছে, মর্নিং ওয়াক বলছে মর্নিং ওয়াক যদি আপনি সকালবেলা করতে যান তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যাবে, কারণ সেই সময় এমনি আপনার পিক লেভেলে থাকে কর্টিজল, আপনি আরো দৌড়াদৌড়ি করছেন, আরো এক্সারসাইজ করছেন, আপনার কিন্তু হার্টের উপর একটা যথেষ্ট চাপ পড়ছে, এবং সকালবেলা দেখবি মর্নিং ওয়াক করতে গিয়েও অনেকে মরে যায়, এরকম অনেক এক্সাম্পল আছে। তাহলে কি সকালে তুই কলেজ যাবি না, কলেজ তোকে যেতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, প্রাণ হাতে করে পৌঁছতে হবে।
বুঝতে পেরেছিস? তাহলে স্যার বিকেলবেলা মর্নিং ওয়াকে যাবে? বিকালবেলা ইভিনিং ওয়াকে বেরো, ইভিনিং ওয়াক, ঠিক আছে? বিকালবেলায় তো যেতাম আমরা ছোটবেলায়, কি হতো বিকালবেলা তোরা তো খেলাধুলা করতিস না, মানে আমরা ছোটবেলায় খেলতাম যখন বিকালবেলা খেলতে যেতাম। হ্যাঁ স্যার খেলাধুলা করতাম। হ্যাঁ স্যার তাই হয়। বিকালবেলা আমরা খেলতাম, এখন তো সকালবেলা সব দেখি খেলতে যাচ্ছে, ঘুমোতাম বিকালবেলা খেলতাম। তো সেই জিনিসটা কালচার গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো দিন যাচ্ছে, আর কি করা যাবে। তাহলে স্যার ভাবুন আমরা কত লাইফ রিস্ক নিয়ে কলেজ যাই। হ্যাঁ, তো মাস্টারমশাইদের ভাব কত আসছে টিচাররা, হ্যাঁ স্যার। সকালবেলা গিয়ে ওই ডিম আর রুটি খেয়ে আর থাকা যায়, তুই বল খালি। আর তারপরেও স্যার আপনি ভাবুন, তারপরেও আপনারা ক্লাসে ঢুকতে দেন না লেট হয়ে গেলে। ভাবুন আমরা কত কষ্ট করে যাই। ওটাই ডিম তো। রুটি খান, আমরা তো তাও খাই না ক্লাস করার স্যার জন্য। আপনারা তো হ্যাঁ ডিম স্যার রুটি আমরা না খেয়ে থাকি আর আপনারা খেতে হয়। হ্যাঁ, তারপরে আপনারা ঢুকতে দেন না আমাদের ক্লাসে, 10 মিনিট লেট হয়ে গেল। আর এটা কে বলছে রে? পুতুল বলবো না? পুতুল। হ্যাঁ, ওটাই তো দেরি করে তো, জানি তো। স্যার সবারই একটু দেরি হয় অল্প বিস্তর। আমিও তো দেরি করেই আসি, কিন্তু আমি যখন টাইমে ঢুকে যাই তখন ঢুকতে দিই না, তাই তো? হ্যাঁ রে, এটা কি ঠিক? আপনি হ্যাঁ যেদিন স্যার। আসেন স্বীকার করছি, বলো সুন্দর করে তো। ঠিক আছে, আমারও দেরি হয়ে যায় তো। সিক্রিশন অফ গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন তো করিয়েছি আগের দিন, তাই তো? এবার হচ্ছে থাইরয়েড স্যার বলছি আপনি যেগুলো পড়াচ্ছেন মানে আগের দিন পড়িয়েছেন বা এরকম, সেগুলো কি বইতে আছে? বইতে সবই আছে, আমি এগুলো তোদের একটা করে বাংলাতে লিখে লিখে দিয়ে দেবো। তোদের তো পরীক্ষা এখন যেহেতু ডিসেম্বর মাস অব্দি হয়ে গেছে, আমিও স্লো হয়ে গেছি, আস্তে আস্তে দিয়ে দেবো। তোরা পড়াগুলো মনে রাখ, কি পড়াচ্ছি আমি একটুখানি খাতায় নোট করে রাখিস, আমাকে পরে একটা লিস্ট করে পাঠিয়ে দিস, এই টপিকগুলো পড়ানো হয়ে গেছে, আমি তাহলে সেগুলোর উপর তোদের একটা করে রেডি করে দিয়ে দেবো, ঠিক আছে? কেউ একটা খাতায় লিখে রাখ, আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দিবি আলাদা করে। স্ক্রিনশট মেরে রাখলেও হবে তো? হ্যাঁ, স্ক্রিনশট মেরে রাখ, সেগুলো আমাকে তাহলে পাঠিয়ে দিস একবার, আমাকে আলাদা করে পাঠাস, গ্রুপে পাঠাতে হবে না, ঠিক আছে? অত কিছু ঠিক আছে। পাঠিয়ে দিবি, আমি ওগুলো নোটস বানিয়ে আমি দিয়ে দেবো তোদের, ঠিক আছে? তো ঠিক আছে। এমার্জেন্সি এখন হচ্ছে না, এখন হলে আমি দিয়ে দিতাম এখনই করে, যেহেতু দেরি আছে একটু, আমি একটু হালকা ভাবে নিচ্ছি, ঠিক আছে? আর বেশি চাপ নিয়ে পড়াশোনা করতে হবে না এখন, দিনে যেটুকু ক্লাস হচ্ছে একটু পর, বেশি এখন চাপ নিতে হবে না, রিল্যাক্স করে ছুটি আর। হ্যাঁ স্যার চাপ নিচ্ছি না একদমই। হ্যাঁ হ্যাঁ, স্যার দুটো সেমিস্টার সঙ্গে হবে স্যার, পড়তে তো হবেই স্যার, তখন কি করে পড়তে হবে, পারবো কিন্তু তা স্যার? বলে এখন স্যার পড়তে এখন হবে। বুঝতে পারছি না বাঁচবো কিনা, ওর জন্য এত চাপ নিচ্ছি না পড়াশোনা। ঠিক আছে, ফাঁকিবাজি বলো, বাঁচবি কিনা বুঝতে পারছি তো, ভেসে গেলে তখন কি হবে? ঠিক আছে, ওটা বদমাইশি বুদ্ধি। তোরা যেটা কর হচ্ছে, এখন বেশি চাপ নিয়ে পড়তে হবে না, ক্লাসগুলো যেরকম হচ্ছে সেগুলোকে রেগুলার করতে থাক, এবং জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় রাখ। কনসেপ্ট যদি মাথায় থাকে, ছবিগুলো স্ক্রিনশট নিয়ে রাখ, তাহলে দেখবি ওগুলো বারবার দেখলে দেখবি অনেকটা জিনিস তোদের রেডি হয়ে যাবে, ঠিক আছে? তোরা তো মাতৃভাষায় লিখবি, এমন কিছু অসুবিধা আমার মনে হয় না হবে, আমি তারপর দিয়ে দেবো, আমি যেগুলো আমি পড়াচ্ছি ওগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। যে কদিন লকডাউন চলছে, একটু লকডাউনটাকে এনজয় কর, সিনেমা দেখ, কত ভালো ভালো সিনেমা এসেছে চারিদিকে, সিনেমা হ্যাঁ স্যার আপনি সেটাই তো আমাকে বলে দেন না স্যার। স্যার, এই অনেক চার কত স্যার দেখুন। হ্যাঁ, স্যার একটা ভালো ভূতের সিনেমা বই দেখে ভূতের বই দেখতে হবে না, তোর একটা ভালো সিনেমা বলছি আমি, শোন, কণ্ঠ বলে একটা সিনেমা, হইচই যদি তোদের কারোর থাকে দেখবি, কণ্ঠটা দিয়েছে, হ্যাঁ স্যার দেখেছি কি স্যার? কণ্ঠ কণ্ঠ কণ্ঠ। খুব সুন্দর কনসেপ্টটা, ও খুব দেখতে হবে। কথা বলতে হচ্ছে, দেখবি সিনেমাগুলো খুব ভালো ভালো কিন্তু ক্লাস করতে করতেই তো আমাদের নেট শেষ হয়ে যায়, আর দেখবো কি? হ্যাঁ, সেইটা একটা কথা, যে একদিনে ক্লাস রাখবি না, যেদিন একদিন মানে যে টিচারের ক্লাস থাকবে তারপরে আপনারাই তো টাইম দেন, আমাদের ক্লাস থাকছে কবে না থাকছে কবে। আমাকে বললে কোনো, আমি ফ্লেক্সিবল পারসন, আমাকে বলে দিবি যে স্যার আজকে ক্লাস হয়েছে, কালকে করে নেবো, ঠিক আছে স্যার। কোনো অসুবিধা ঠিক আছে স্যার। সিনেমা দেখার জন্য ছাড় দিলেন স্যার? সিনেমা দেখার জন্য ছাড় দিচ্ছি, দেখা আর কি করতে পারি বল। স্যার নামগুলো বলে দেন তাহলে। আর একটা, তোদের যদি অ্যামাজন প্রাইম যদি থাকে ওখানে দেখতে পারি, অ্যামাজন প্রাইমে যদি সাবস্ক্রিপশন থাকে, পঞ্চায়েত বলে একটা এসছে, একটা ওয়েব সিরিজ, খুব সুন্দর কনসেপ্টটা, দেখবি খুব ভালো লাগবে তোদের। স্যার বিভিন্ন ওয়েব সিরিজ গুলো কিভাবে দেখতে হয় স্যার? সিরিজটা তোকে দেখতে হইচই না, পঞ্চায়েতটা আগে তো স্যার হইচইতে আর একটা সিনেমা এসছে, শ্রাবণের ধারা বলে একটা সিনেমা, ভালো সিনেমাটা দেখতে পারি। কি স্যার শুনতেই তো পেলাম না। শ্রাবণের ধারা বলে একটা সিনেমা মনে হয়, সৌমিত চট্টোপাধ্যায়, দেখতে পারিস ওটা, পরমব্রত সৌমিত চট্টোপাধ্যায় আছে, সিনেমাগুলো দেখবি ভালো লাগবে খুব, ছুটি কাটানোর জন্য খুব সুন্দর। সেটাই। আমি আরো বলে দেবো সিনেমার নাম, দ্বারা দেখেছি অনেকগুলো, দেখেছি নামগুলো মনে থাকে না তো।
দেখবি সিনেমা দেখ যেগুলো যেগুলো ভালো লাগবে সিনেমা দেখে দেখে লিখে রাখবেন, আমাদের আবার বলে দেবেন, আমরা দেখে নেব। আমাদেরকে বলে দেবেন। আর জীবনে এই ছুটি পাবি না সারা জন্মে, বুঝলি তো, যতদিন বাঁচবি আর আর চাই না স্যার সারা জন্ম এরকম ছুটি যে বাড়ির থেকেই বেরোতে পারছি না, থেকে বেরোতে পারছিস না, ছুটি করতিস, এই ছুটি আর আসবে না কোনোদিন। চাইও না স্যার এরকম এরকম ছুটি কেউ চায় না। এই তো হয় রে, এরকম ছুটি কে চায় স্যার? স্যার এরকম ছুটি তো আতঙ্কে আতঙ্কে জীবনে কোথায় বাইরে খাওয়া দাওয়া করবে, ঘুরতেই যেতে পারছি না, তার ছুটি। ঘুরতে এখন যেতে হবে না, পর্যাপ্ত পরিমাণে স্যার খাওয়া। আপনারও তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ স্যার। আমি ডিম খাচ্ছি এখন। স্যার পিৎজা ডেলিভারি বাইরে হয়েছে, আপনি কিন্তু আমার কিছু অর্ডার দেবেন না। না না অর্ডার দিচ্ছি না, আমি এখন আন্ডা খাচ্ছি বাড়িতে, হাঁসের আন্ডা আর হচ্ছে মুরগির আন্ডা, ঠিক আছে, একদিন হাঁস একদিন ইউটিউব থেকে রান্না কর, যেটা রান্না করতে পারিস বানিয়ে বানিয়ে খা। হ্যাঁ স্যার বানিয়ে টানিয়ে খাচ্ছি, ফুচকা বানাচ্ছি, মোমো বানাচ্ছি। আমি রেসিপি বলে দেবো, কয়েকটা খাবারের রেসিপি বলে দেবো, করে করে খাস, ঠিক আছে, ভালো লাগবে। স্যার আপনার ইউটিউব চ্যানেলে কি এগুলোও দেন? ইউটিউব চ্যানেলে দেবো ভাবছি, আমি ভাবছি যা পাচ্ছি এখন মনে আসছে তাই করছি। স্যার আপনি এটা খাবারেরও ইউটিউব চ্যানেল খুলে নিন, ভালো হবে। খাবার দেখাবো তোদের, কয়েকটা ছবি দিয়ে দাঁড়া, আজকে একটা ভিডিও করবো ইউটিউবে, দেখিস। স্যার আপনি একটা ভালো নাম দিতে পারছেন না ইউটিউব চ্যানেলে? আমার নিজের নামই রেখেছি, আর বুঝলি তো, ওই নাম দিতে গেলে নাম নিয়ে বড় সমস্যা, কার নাম কি দাবি করবে সে যে ওই নামে ছিল ইউটিউব চ্যানেল, পরে তখন আবার ঝামেলা, আমার নিজের নামে বলতে পারবে না কেউ কিছু, বুঝলি। আচ্ছা চো আমরা শুধু থাইরয়েডটা বলে দিই। হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিংটা, স্যার বলুন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা রয়েছে দেখ কি করে, স্টিমুলেট দ্য নর্মাল ডেভেলপমেন্ট এন্ড সিক্রেটারি অ্যাক্টিভিটি অফ থাইরয়েড। মানে হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের স্টিমুলেটিং কথাটা থেকে মানেই বোঝা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু ডেভেলপমেন্টে একটা বড় হেল্প করে। থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট মানে হচ্ছে থাইরয়েডের যে সমস্ত সেল আছে থাইরয়েড গ্ল্যান্ডের, সেই সেলগুলোকে বাড়াতে হেল্প করে, ঠিক আছে। টিএসএইচটা রিলিজ হয় কোথা থেকে? অ্যান্টিরয়েড পিটুইটারি থাইরোট্রপ সেল থেকে, থাইরোট্রপ গ্রুপের যে সেল আছে সেখান থেকে রিলিজ হয়, ঠিক আছে। এই থাইরোট্রপ সেলটা এখানে দেওয়া রয়েছে বানানটা, এখানে এই যে of the anterior pituitary and triggered by the hypothalamic peptide thyrotrophin releasing hormone। তোদের বইতে অনেক সময় দেখবি TSH RH লেখা আছে, সেই জায়গাটাতে এটা করে দিবি, কারণ এখন এই টার্মটা ইউজ করছে নতুন, বুঝলি তো, থাইরোট্রফিন রিলিজিং হরমোন কথাটা ইউজ করছে। তো এরপর কি হচ্ছে, আমাদের রাইজিং ব্লাড লেভেলস অফ থাইরয়েড হরমোন যখনই বাড়ছে এটা হাইপোথ্যালামাস থেকে, তখন হাইপোথ্যালামাসকে আবার ব্লক করে দিচ্ছে, মানে যখনই এটা আবার বাড়বে তোর ফার্দার, যদি দেখা যায় যে আমাদের থাইরয়েড হরমোন কোনো কারণে বেড়ে চলেছে, তাহলে কিন্তু সেটা আবার কি করবে, ফার্দার গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং নেগেটিভ স্টিমুলেশনের ফলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখ আরেকটা হরমোন আমাদের এসিটিএইচ। এসিটিএইচ এর কাজ কি? এসিটিএইচ হচ্ছে কর্টিকোট্রপ থেকে রিলিজ হয়, যেটা অ্যাডেনো হাইপোফাইসিস বলে, মানে অ্যান্টিরয়েড পিটুইটারির পার্ট। এখান থেকে রিলিজ হওয়ার পর তনুশ্রী রয় এখন এলো, ঘুমোচ্ছিল, স্টিমুলেট দ্য অ্যাড্রিনাল কর্টেক্স টু রিলিজ দ্য স্যার কখন থেকে তো রয়েছি, অনেকক্ষণ থেকে আছে, আচ্ছা আচ্ছা। Stimulate the adrenal cortex to release the corticosteroid hormone and most importantly glucocorticoids। এই গ্লুকোকর্টিকয়েডস কে কন্ট্রোল করে কিন্তু আমাদের এই পার্টিকুলার এসিটিএইচ হরমোন, যেটা আমি আগে ছবিতে দেখালাম যে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে কাজ করছে, সেটা কিন্তু এই হরমোনটা করে। এই হরমোনটার ক্ষেত্রে একটা বড় টুইস্ট হয়, এই এসিটিএইচ যেখান থেকে রিলিজ হচ্ছে, এই অ্যাডেনো হাইপোফাইসিস বা কর্টিকোট্রপ সেল, যেগুলো কর্টিকোট্রপ সেলের মধ্যে অনেক সময় একটা টিউমার দেখা যায়। এই টিউমারগুলোর ফলে কি হয়, প্রচুর পরিমাণে এসিটিএইচ রিলিজ হয়, এবং এসিটিএইচ প্রচুর পরিমাণে রিলিজ হলে তোর কিন্তু কর্টেক্স মানে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হরমোন সিক্রেশনও বেড়ে যেতে থাকে, কর্টিকোস্টেরয়েড, এবং তার ফলে কিন্তু বডিতে একটা সমস্যা দেখা যায়, এবং এই ক্ষেত্রে অনেক পেশেন্ট মারাও যায় প্রচুর পরিমাণে। ট্রিগার্ড বাই দ্য হাইপোথ্যালামিক কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন ইন এ ডেইলি রিদম। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর সাচ এস ফিভার, হাইপোগ্লাইসিমিয়া, স্ট্রেসর ক্যান ট্রিগার দ্য রিলিজ অফ সিআরএইচ। ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে, যেরকম হচ্ছে ফিভার মানে জ্বর হলে, হাইপোগ্লাইসিমিয়া যদি কারোর গ্লুকোজ লেভেল কমে যায়, বা কোনো কারণে যদি স্ট্রেস হয়, যেটা ক্রনিক স্ট্রেস, কিন্তু এই স্ট্রেসটা কিন্তু ক্রনিক, এটা কিন্তু অ্যাকিউট স্ট্রেসে কিন্তু অ্যাড্রিনালিন বেরোবে, ক্রনিক স্ট্রেস। তো দীর্ঘদিন ধরে যদি কোনো চিন্তাতে মগ্ন, চিন্তায় খুব দুঃখিত হয়ে থাকিস, দুঃখে থাকিস, ঠিক আছে, তখন কি হবে, তোর ট্রিগার করবে রিলিজকে এবং সিআরএইচ, এবং তোর কি হবে, নর্মাল যে মানসিক পদ্ধতি, তোর যে নর্মাল মানসিকতা, সেটা আস্তে আস্তে দেখবি কমে গেছে, তোর নর্মাল সেন্স অফ মানে হিউমার কমে যাবে, তুই কোনো কথা সহজে বুঝতে পারবি না, ঠিক আছে। ওই একটা এক্সাম্পল আছে তোদের ব্যাচে ওইটার মতো, ঠিক আছে, ক্রনিক স্ট্রেসেতে এরকম হতে পারে।
এবার আসছি আমরা গোনাডোট্রপিন। আমাদের ব্যাচের এক্সাম্পল কি? ওই যেটা বসে থাকে এসে চুপ আরে করে। মৌটুসি 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 হ্যাঁ। ওর কিন্তু ক্রনিক স্ট্রেস আছে, ওকে ধরে কোন স্ট্রেস যদি বার করা যায় তবে তুই বুঝতে পারবি যে কি আছে। ও কোনো কারণে স্যার ক্রনিক ও স্ট্রেস আগের দিন আমাকে জিজ্ঞেস করছে, কি স্যার ক্রনিক স্যার স্ট্রেসের কথা আমাকে বলছি। আগের দিন জিজ্ঞেস করলো যে জুম অ্যাপে ক্লাস করাচ্ছে স্যার ম্যাডাম? আমি বলছি না, নতুন অ্যাপ ডাউনলোড করতে বলেছে। আর বলছে অ্যাপটার নাম বল। আমি বললাম, বলার পর বলছে কি কি বলে সার্চ করবো রে। আর এই এগুলো আমি বলছি, বললাম এটা কি ব্রেনটা বলিস কাজ না। করছে না। কি ধরনের প্রশ্ন করে ও নিজেও হয়তো বোঝে না। তুই বললি মহাভারত দেখতে বললো তোকে, তুই বললি মহাভারতটা দেখ, তারপর বললো কোন চ্যানেলে, চ্যানেলের নাম বলি চ্যানেলে কি দেখবো, এরকম প্রশ্ন আর কি। আমাকে মহাভারত কি দেখার কথা কি বলা বলে ছিল, সার্চ করবো? আমি কি বলবো ওকে? আমি search অ্যাপের নাম বলে আমি নিজের নাম লিখে সার্চ করুক, আর কি করবে। ওই জিরে ভেজানো জল, জিরের সাথে আর ওই তারপর ফোন রাখে কি, ফোন ব্যাগের ভেতর একটা ব্যাগ, তার ভেতরে আরেকটা ব্যাগ, তার ভেতরে মুড়িয়ে ফোন রাখে। ওই পাথরকুচি পাতা আর জিরে, বুঝলি? স্যার কি করতে হবে? পাথরকুচি পাতা পাথরকুচি পাতা হয় একটা, মাথা ঠান্ডা বুদ্ধি বাড়ে মাথায়। হ্যাঁ মাথায় মেখে যদি বসে থাকিস একটা পাতা হয় গাছ, বুঝলি তো? পাথরকুচি গাছ জানি। হ্যাঁ মাথায় মেখে পাথরকুচি পাতা কি মাথা ঠান্ডা হয় না তো? স্ট্রেস ওটা রিল্যাক্সেন্ট মাথায় হিসেবে মেখে কাজ রাখলে করে। মাথা ঠান্ডা হয়। হ্যাঁ স্ট্রেস রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, তোর স্ট্রেস কমবে। কিন্তু আমি তো স্যার জানতাম অ্যালোভেরা দিয়ে হয়। অ্যালোভেরা তোর স্কিনকে ভালো করবে। হ্যাঁ স্যার আমি তো জানতাম পাথরকুচি গাছের রস, পাতার রস খেলে ওই স্টোন টাইপের স্টোন থাকলে ওটা নাকি clear স্টোন হয়ে যায়। হয় না, মানে স্টোন হলেও সেটা গলিয়ে দেয়। হ্যাঁ মূত্র কোথায় ছড়িয়েছে। স্টোন? কি স্যার? কোথাকার স্টোন বলছিস বুঝতে পারলাম না। কিডনি? স্যার পেটে মানে মূত্রথলি। হ্যাঁ ইউরিনারি ব্লাডারে স্টোন। হ্যাঁ যার ব্লাডারে স্টোন হবে তার ব্লাডারে যদি আটকে যায় কেটে বার করতে হবে বাবা, কোনো পাতা খেলেই বেরোবে না, বুঝলি? না পাতার রস খেলে স্টোন তো ব্লাডারে গলিয়ে দেয়, আসবে গলিয়ে না, দেয়। গলিয়ে দেয় হ্যাঁ। থেকে ব্লাডারে স্টোনটা আসবে কিডনি থেকে হয়ে, কিডনি হয়ে যদি সে ঘুরে ঘুরে ব্লাডারে পৌঁছে যায় তার মানে তাকে ধরে বের কাটতে হবে, কেটে কিডনি থেকে সব বার করতে হবে স্টোন। মহা মুশকিলের ব্যাপার, ব্লাডার আটকে যাবে। এইসব এখন যেন কারো না হয় বাবা, হলে হলো আর কি, করোনাও হবে কিডনিটাও যাবে। ঠিক আছে, তো আমাদের গোনাডোট্রপিন যেটা রয়েছে দেখ এখানে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, তোরা ছোটবেলা থেকে নাম শুনে আসছিস এদের, এটা বহু পরিচিত নাম। এটা কি করে আমাদের ওভারি এবং টেস্টিসের রেগুলেট করে অ্যাকশনটাকে, এফএসএইচ স্টিমুলেট করে গ্যামেট ফর্মেশনকে, এবং অ্যাবসেন্ট ফ্রম দ্য ব্লাড ইন দ্য পিউবার্টাল বয়েজ অ্যান্ড দ্য গার্লস। এই যে ব্যাপারটা, এটা মানে প্রি পিউবার্টাল এজে যখন ধর 12 বছর বা 10 বছরের নিচের এজেতে দেখা যায় এফএসএইচ এলিজটা থাকে না একদমই। তো এইটার যে কি কারণ সেটা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, এটা টোটালি আননোন। যে একটা হরমোন পার্টিকুলার স্টেজ মানে এজের পর হঠাৎ করে সিক্রিশন শুরু হচ্ছে, তার আগের এজেতে এর সিক্রিশন হচ্ছিল না, সেটা কি কারণে হয় সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রিসার্চ স্টিল চলছে, কোনোভাবে কিছু জানা যাচ্ছে না। ঠিক আছে, ইট ট্রিগার্ড বাই দ্য হাইপোথ্যালামিক গোনাডোট্রপিন, যেটাকে জিএনআরএইচ বলা হয়, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বলা হয়, এবং সেটা আফটার পিউবার্টি কিন্তু রিলিজ হয়। এটাও হাইপোথ্যালামাস, এটাই বা কেন পিউবার্টির পর বা পিউবার্টির সময় রিলিজ করছে সেটাও কিন্তু জানা যায় না, এক রহস্য। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ম্যাচুরেশন অফ দ্য ওভারিয়ান ফলিকলকে ম্যাচিওর করতে হেল্প করে এবং ওভিউলেশনকে হেল্প করে, এবং এলএইচ সিনথেসিস হচ্ছে রিলিজ অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোনকে, এবং এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন সিনথেসিসকে স্টিমুলেট করে কি এলএইচ, মানে লিউটিনাইজিং হরমোন। এই ইস্ট্রোজেন আবার দেখবি মেয়েদের ক্ষেত্রে কমে যায় মোটামুটি 40 থেকে 45 বছর এজের পর, তাদের কমে যায়। এই ইস্ট্রোজেন হঠাৎ করে সেই এজে কেন কমে গেল আর হঠাৎ করে একটা এজের পর কেন চলে এলো, এই রহস্য এখন উদ্ঘাটন হয়নি, তাই জন্য অনেক ডিজিজই জানা যাচ্ছে না। কারণ ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটা প্রোটেক্টিভ মেকানিজম, ঠিক আছে, মানে ভয়ঙ্করভাবে বাঁচিয়ে দেয়। এবং তুই দেখবি করোনা ভাইরাসও যারা মারা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু লোক ছেলেরা মারা যাচ্ছে, ঠিক আছে, মেয়েরা যারা মারা যাচ্ছে তারা কিন্তু দেখবি সব বয়স্ক ঠাকুমারা মারা যাচ্ছে। তার কারণ কি, ইস্ট্রোজেন হরমোন কোনো জায়গায় দিয়ে সেভ করছে, পরবর্তীকালে রিসার্চ হয়ে উঠে আসবে, কারণ এটা হাইলি একটু একটা ইমিউনিটি প্রোভাইড করে। এবার কিছু মেয়েদের ক্ষেত্রে দেখবি অনেক সময় মেয়েদের মধ্যে তোদের মধ্যে দেখবি অনেক সময় কারো কারো দেখবি ইমিউনিটি কম থাকে প্রচন্ড, তার একটা বড় কারণ হচ্ছে কিন্তু তোদের ওভারিয়ান সিস্ট, যাদের সিস্টের সমস্যা থাকবে তাদের কিন্তু এই সমস্যা থাকবে। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা ইন্টারস্টিসিয়াল যে সেল থাকে, এটা মনে রাখবি এই সেলকে এলএইচ স্টিমুলেট করে। এলএইচ কিন্তু মেলেতেও কাজ করে, শুধুমাত্র ফিমেলে কাজ করে তা, এবং গিয়ে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করায়,
LH is also referred to as the interstitial cell stimulating hormone, একে বলা ICSH ও বলা হয়। ICSH কাদের ক্ষেত্রে বলবো আমরা, এই কথাটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু অনলি ফর মেল। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ICSH কথাটা ইউজ করা যাবে না। LH হরমোনকে আমরা ICSH বলবো শুধুমাত্র মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র LH কথাটা ইউজ করব। এটা আগে কথাটা বলতো কি, আগে ICH কথাটা ইউজ করতো মেলদের ক্ষেত্রে, LH কথাটা ইউজ করা হতো না, সেটা এখন কিন্তু LH কথাটা সবার ক্ষেত্রে ইউজ করা হয়। এবং দেখা গেছে মোটামুটি মেল এবং ফিমেল LH যেটা দুখানাই কিন্তু মোটামুটি স্ট্রাকচারাল সিমিলারিটি একই রকম, খুব একটা ডিফারেন্স কিছু নাই। এবার হচ্ছে প্রোল্যাকটিন হরমোন, এটা ল্যাক্টোট্রফ সেল থেকে সিক্রিশন হয়, এটা মিল্ক আমাদের সিনথেসিস বা মিল্ক ফর্মেশনের জন্য হেল্প করে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা হরমোন রয়েছে যেটা হচ্ছে হাইপোথ্যালামিক প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, এটাও কিন্তু হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে একে কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে, ইনহিবিটেড বাই দ্য প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন অ্যান্ড ডোপামিন অ্যান্ড এ ডিক্রিজ ইন দ্য পিটিএইচ রেজাল্ট ইন দ্য সার্চ অফ পিআরএল, ঠিক আছে। যদি দেখা যায় কোনো কারণে ডিক্রিজ হচ্ছে তাহলে প্রোল্যাকটিন বেড়ে যাবে, যদি পিটিএইচটা কোনো কারণে মানে পিআইএইচ যদি প্রোল্যাকটিন ইনহিবিটরি ফ্যাক্টর যদি ডিক্রিজ করে তাহলে এটা কিন্তু পিআরএলটা লেভেলটা কিছুটা বাড়বে, আর এটা ইনহিবিট করে, ঠিক আছে। এবং দেখবি এই জিনিসটা দেখবি যারা তোর দেখবি মানে প্রথম দেখবি ব্রেস্ট ফিডিং করে বাচ্চাদের, মায়েদের মধ্যে দেখবি তাদের যে মাতৃসুলভ আচরণ সেটা কিন্তু তাদের সাইকোলজিক্যালি তাদের তৈরি হয়। বাচ্চা যখন পেটে প্রথম আসে তখন থেকে কি হয়, তাদের মধ্যে একটা মানে মা ভাব তাদের মধ্যে তৈরি হয়, তার বাচ্চা রয়েছে, বাচ্চাকে মানুষ করতে হবে, এই টাইপের যে সাইকোলজিক্যাল চেঞ্জেসগুলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই হাইপোথ্যালামিক প্রোল্যাকটিন রিলিজিং হরমোনকে রিলিজ করাতে হেল্প করে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ট্রিগার এখানে হয়, সাইকোলজিক্যালি যদি ট্রিগার না হয়, সে যদি ভাবে আমি মা নই তাহলে কিন্তু তার হরমোন রিলিজ হবে না, ঠিক আছে। বুঝলি, একই কথা বলেছে, ব্যাস মোটামুটি এইটুকুই আজকের, আর কিছু বলছি না আমি। দেখ তোরা বুঝতে পারলি কিনা, এটা বড় করবো কি করে রে, বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। একটু অসুবিধা হচ্ছে। এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো স্ক্রিনশট স্যার নিয়ে রাখ। আপনি একটু বাংলায় দিয়ে দেবেন স্যার। বাংলাতে আমি সব দিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই একদম। এই বাচ্চার ছবিটা কার রে? পুতুল মনে হয়। আর একটা কে ছেলে ছিল নাকি, পাপ্পুটাকে, পাপ্পু না কি নাম ছিল? প্রীতি ধারা। স্যার আমি পাপ্পু, হ্যাঁ স্যার দাদার নাম দিয়ে খোলা। কত দাদা না, আমি তোর নাম পাপ্পু হয়তো, ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে মোটামুটি তাহলে। হ্যাঁ এই প্রীতিদের ওখানে পানপুরের দিকে একজনের করোনা ধরা পড়েছে শুনেছিলাম। না তো, আর প্রীতিদের জানি কানপুর কোথায়? এবিপি নিউজে কিন্তু বলেছে ভুয়ো নিউজ বার করলে কিন্তু জেলে দেওয়া হবে, তোকে কিন্তু জেলে দেবো। বলে দেখাচ্ছে ওই জায়গাটাকে। এই পানপুর তো পূজাদের ওদিকে, আমাদের ওদিকে ওই হাই রোডে। আচ্ছা আমি একটা জায়গায় স্ক্রিনশট নেবো, হ্যাঁ একটুখানি। ওকে স্যার নামের স্ক্রিনশট গুলো নিয়ে নিন না। হ্যাঁ স্যার, নামের স্ক্রিনশট গুলো নিয়ে নিন। সবকটা নাম একসাথে আসছে না তো। এই তো 17টা স্যার দেখুন 17টা 18টা নাম একসাথে আসছে ওরকম ভাবে, আপনি ওখান থেকে নিয়ে নিন। প্লাস চিহ্নটা দেওয়া রয়েছে ওখানে। একবারে না হলে দুবারে দিন। হ্যাঁ স্যার একবারে না হলে দুবারে নিন। পড়ানো যাচ্ছে হ্যাঁ না। স্যার দুবারেই হবে, একবারে হবে না। দাঁড়া তাড়াতাড়ি কর। আচ্ছা তোরা এইভাবে মোটামুটি পড়ে ফেল, ঠিক আছে? ঠিক আছে, এগুলো তোদের আমি পরের দিন আবার ডিটেলসে বলবো। তোদের নেক্সট ক্লাস তোরা কবে করবি? বুধবার দিন নাকি? স্যার আপনি বলুন কবে। বুধবার দিন করিস? বুধবার দিন অন্য কারোর ক্লাস রাখতে দিলে বলবি স্যারের ক্লাস আছে, বুধবার দিন আমি তাহলে নিয়ে নেবো। হ্যাঁ স্যার রোববার আর বুধবার করে ঠিক আছে। রোববার আর বুধবার আমার যেরকম ক্লাস চলছিল ওরকমই চলুক, রোববার বুধবারটা। স্যার বুধবারেও এরকমই তো 5টা সোয়া 5টা। হ্যাঁ 5:30, 5:30টার আগে 5:15 চলে আসবে মোটামুটি 5:15। আচ্ছা স্যার ঠিক আছে। সকালবেলা আমি ঘুমাচ্ছি তো হবে না। হ্যাঁ স্যার সকালবেলা আমরাও ঘুমাই। হ্যাঁ সবাই ঘুমা। দর্শনা বোঝা যাচ্ছে তো রে? স্যার 4th সেম আর 5th সেম কি একসাথে হবে? হ্যাঁ স্যারও জানেন না আমরাও জানি না। বাবা আমি তো পার্থ আমি চট্টোপাধ্যায় তো জানি। শুনলাম একটা সেম হওয়ার 10-12 দিন পরে নাকি আরেকটা সেম হবে, বা এক মাস আমরা পরে। কি মানুষরা? এরকম করার থেকে তো জুলাই মাসে পরীক্ষাটা নিয়ে একবারে ডিসেম্বরে
জানুয়ারিতে পরীক্ষা নিতে পারে। কথায় এখন বিভ্রান্ত হোস না, যা ক্লাস ও নেবার স্যার যা আপনি শুনলাম একটা সেম এগিয়ে দেবে। যা করবার তোর হ্যাঁ, দেখবি ওরা জানাবে আগে থেকে, তোর কোনো চিন্তা নেই, ঠিক আছে? মার্চ করে দেবে সেটাও বলেছে। তো আবার কোনো জায়গা নেই, বিভ্রান্ত হতে হবে না এখন, ওরা সব আগে থেকে জানাবে তোকে, মানে নোটিশ দিয়ে আগে। এখন যতক্ষণ করোনা যাচ্ছে পরীক্ষা টরীক্ষা কিচ্ছু হবে না বাবা, তারপর পরীক্ষা হবে না। কি জানি আমাদের বেলাতেই সবসময় এরকম কেন করে। আর এটাই তো দেখতে পেলে এত সুন্দর নিবিড় হয়ে গেল। যাই হোক চল তাহলে, আমি ইয়ে করলাম, এখান থেকে কি করে বেরোয় রে? কেটে দিন স্যার। কেটে দিলেই হয়ে যাবে।